সহ্য করতে পারবে তো? অদ্রিতা ভুরু কুঁচকে তাকায় আবরারের মুখ পানে। পাগলের মতো কথা। অদ্রিতা না কি সহ্য করতে পারবে না? চুমু সহ্য করতে না পারলে জীবনটাই তো বৃথা। হ্যাঁ, খুব পারবে। এই যে টিভি স্ক্রিনে থাকা মেয়েটা মজা করে সহ্য করে নিচ্ছে, যেন এর থেকে মজাদার আর কিছুই নেই। আবারও ভাবনায় পড়ে যায় সে, সত্যি কি এর থেকে মজাদার কিছু নেই? আবরারের মুখ পান থেকে নজর সরায়। এই মুহূর্তে টিভির স্ক্রিনে চলেছে অশ্লীল এবং আপত্তিকর দৃশ্য। হাত পা কাঁপতে শুরু করে অদ্রিতার। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছে। কানে গরম অনুভব করছে। চোখের পাতা ভারী মনে হচ্ছে, তাকাতে ইচ্ছে করছে না। শুকনো ঢোক গিলে সে জিভ দ্বারা ঠোঁট ভিজে আলগোছে টিভি বন্ধ করার জন্য রিমোট খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে তার দেখা মেলে না। কাজের সময় কিচ্ছু পাওয়া যায় না। আবার সোজা হয়ে বসে। একটা হাত অদ্রিতার পেছন দিয়ে সোফা হাতলে রাখে। একটু একটু ছুঁয়ে দিচ্ছে অদ্রিতার পিঠ। আরেক দফা চমকায় সে। মনের মধ্যে অদ্ভুত কিছু ভাবনা ভিড় করছে। তাড়াহুড়ো করে একটু এগিয়ে বসে সে। আবার নিচু স্বরে বলে, এইসব দেখে হাজবেন্ডের অভাব ফিল করব না? সামান্য কথা, কিন্তু মিনিংসটা অমান্য। লাজুক এবং ভীতু অদ্রিতা লাজ বাড়িয়ে দিতে সক্ষম হলেও তাই মাথাখানা একদম নিচু হয়ে গিয়েছে। দু হাত একে অপরের সঙ্গে চাপ প্রয়োগ করছে। ইচ্ছে করছে দৌড়ে চলে যেতে, কিন্তু বেঈমান দেহখানা চলতে চাইছে না যেন। এটাই সুযোগ নিল বোধ হয় আব্বার। সোফার হাতলে রাখা হাতখানা অদ্রিতার কাঁধে রাখে এবং আচমকা টান দিয়ে নিচের দিকে নিয়ে আসে। ভয়াত্মক অদ্রিতা বলে ওঠে, কি করছেন? সিয়াম ভাই কিচেনে। কথাখানা বলে নিজেই বিরক্ত নিজের ওপর। এক্সকিউজ দেখালো, যেন তারা জামাই বউ। কড়া ভাষায় কিছু বলা যেত না? ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট? গোটা বাক্য শেষ করার আগে দরজা ঠেলে ভিতরে ঢোকে সিয়াম। অদ্রিতা এক লাফে দাঁড়িয়ে পড়ে এবং জান প্রাণ এক করে দৌড়ে চলে যায় নিজ কক্ষে। অ্যানিকে সাথে নিয়ে বেমালুন ভুলে গিয়েছে নিজের জীবনে বাঁচক আগে, তারপর অন্যের কথা। সোফায় গুটি শুটি মেরে ঘুমিয়ে থাকা অ্যানির পানে তাকায় আব্বার। ইচ্ছে করলো নরম তুলতুলে গায়ে হাত বুলে দিতে, তবে ইচ্ছেকে প্রাধান্য দিল না। সিয়াম বোকার মতো তাকিয়ে আছে আব্বারের পানে। অদ্রিতাকে দেখলো সে ছুটে পালাতে। এখন কথা হচ্ছে আব্বার কী করছিল অদ্রিতার সাথে। কি করছিল, কি মানে কি? ভাবতে ভাবতে এগিয়ে এসে সিয়াম আব্বারের পাশে বসে প্রশ্ন করে, চুমু খেয়েছিস? চুমুতে পোষাবে না আমার, হট নাইট লাগবে। অল হবে না, গোটা নাইট হট থাকতে হবে। অদ্রিতাকে ছেড়ে দে ভাই, তোর এই হটনেস বাংলাদেশের একটা জনগণ কমিয়ে দিবে। আবার সিয়ামের মাথা চাটি মারে, ইডিয়েট, জনগণ বাড়িয়ে দিবে। রাত ৩টা বাজে। ৩টে মানে আমানের কাছে গভীর রাত। ঘুমিয়েছে 2টোয়। তার কিছু মুহূর্তে পরে ফোন বেজে উঠল। আননোন নাম্বার থেকে কল করে বলা হয়েছে জুরিক নদীর পাশে আসতে। কে বা কারা কল করেছে জানা নেই আমানের, তবে জায়গাটা বাধ্যতামূলক মনে হলো। হয়তো কোনো প্রয়োজন, না হলে কেন কল করে ডাকবে? টি শার্ট আর ট্রাউজার পরে ঘুমিয়েছিল আমান। সেভাবেই বেরিয়ে যায়। গ্যারেজ থেকে গাড়ি বের করতে হবে। এই মুহূর্তে গ্যারেজে যেতে ইচ্ছে করল না, তাই বারান্দায় ঢেকে রাখা বাইক নিয়ে ছুটে। ঠান্ডা পড়েছে প্রচণ্ড। কুয়াশা, রাস্তাঘাট দেখা মুশকিল। বিরক্ত আমান বাইকে স্পিড কমিয়ে দেয়, পাছে আবার অ্যাক্সিডেন্ট করে বসবে। তবে শেষ রক্ষা হয় না। পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে তার বাইককে। বাইক সমেত পড়ে যায় আমান। ডান হাতের ওপর পড়ে বাইকের মাথা। প্রচণ্ড যন্ত্রণা। ছটফট করে উঠে আমান। মৃদুস্বরে চিৎকার করে গাড়িটা থেমে যায়। বেরিয়ে আসে আমান এবং সিয়াম। ভয়াত্মক সিয়াম এগিয়ে যায় আমানের দিকে। বাইকের তলা থেকে টেনে টেনে বের করে তার হাত। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অপরদিকে আবার বুকে হাত গুজে সান্ত্বনা এনে দেখছে। না কোনো সিম্প্যাথি দেখাচ্ছে আর না কোনো অনুশোচনামূলক বাক্য আওড়াচ্ছে।
কিছু মুহূর্ত আগে নিজের ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দিল। এতে বিন্দুমাত্র আক্ষেপ নেই। সিয়াম একা একাই গাড়ি তোলে আমানকে এবং নিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। দাঁড়িয়ে থাকে আমান। ঠোঁটের কোণায় বোধহয় একটু হাসি ফুটে উঠল তার। অন্ধকারে ঠিক বোঝা গেল না, তবে বিলেই আঁখি দুটো চকচক করছে। যে হাত আমার বউকে স্পর্শ করার সাহস দেখাবে সেই হাত না থাকায় সেও। নেক্সট টার্গেট আসিফ আদনান। ঘুম উঠে গিয়েছে সিয়ামের। আমানকে হাসপাতালে ভর্তি করে বাসায় আসতে আসতে সকাল হয়ে গিয়েছে। আবার ড্রয়িং রুমের সোফায় বসে টি টেবিলের উপর পা রেখে আরাম করে কফির মগে চুমুক দিচ্ছে আর ল্যাপটপে কিছু দেখছে। তুই আমানের হাত ভেঙে দিলি? ভয়াত্মক কণ্ঠস্বর সিয়ামের। দৃশ্যখানা সে ভুলতেই পারছে না। প্রাণ প্রিয় বন্ধু সুন্দর হাতখানা কিভাবে চোখের পলকে ভেঙে দিল। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছিল। আবার ল্যাপটপে স্ক্রিনে দৃষ্টি রেখে স্বাভাবিক স্বরে জবাব দেয়, দিলাম ভেঙে। নেক্সট টার্গেট তুই। এবার তোর চোখ তুলব। সিয়াম সঙ্গে সঙ্গে নিজের চোখের ওপর হাত রাখে। অনুনয় স্বরে বলে, প্রয়োজনে তোর বউকে মা বলে ডাকবো, তাও চোখ তুলিস না। ওকে যা, তোর মাকে ডেকে নিয়ে আয়, বলবি বাবা ডাকছে। সিয়াম হন্তদন্ত হয়ে যায়। ক্রাশকে মা বলে ডাকবে, যাকে দেখে হৃদয়ে ঘণ্টা বেজেছিল। মন বলেছিল জীবনসঙ্গী পেয়ে গেছিস কলিজা। বলেছিল তাকে তোর জন্য পাঠানো হয়েছে। ফুসফুস বলেছিল তোর ভালোবাসার পাখি। নারী বুড়ি বলেছে এবার তুই মিঙ্গেল হবি। সেই ক্রাশকে এবার মা ডাকতে হবে। এই অবিচার ধর্মে সইবে? হৃদয়খানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবার কি অন্যায় কথা বলেনি? অবশ্যই বলেছে। ঘোর অন্যায়মূলক কথা বলেছে, চরম লেভেলের অন্যায়। কিন্তু এটা কি বলবে গোমরামুখর ভয়ঙ্কর আব্বারকে? কার বুকের পাটা আছে আকবরের? তাসনিনের গলা আঙুল দিয়ে বোঝানো, তুই অন্যায়কারী, তুই অপরাধী, তোর ক্ষমা নেই। যে বলতে যাবে তাকেই চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দিবে বা আমানের মতো মুখখানা ভেঙে দিবে। শুকনো ঢোক গিলে সিয়াম অসহায় দৃষ্টিতে তাকায় আবরার পানে। কি সুন্দর দেখতে, ঠিক রাজপুত্রের মতো, কিন্তু মনখানা নির্দয় পাষাণ। এই মুহূর্তে নির্দয় পাষাণ পুরুষ ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাচ্ছে। খসখস শব্দে মুখরিত হচ্ছে গোটা ড্রয়িং রুম। কপালে তার বিশাল 3টে ভাঁজ, যেন ল্যাপটপ তার বইয়ের পানে তাকিয়েছে। সিয়ামের মনে আছে প্রথম সেই দিনে আকবরের সাথে দেখা হয়েছিল। সুইজারল্যান্ডে এক গম্ভিয়া নামক একটা কোম্পানি চাকরি করত সিয়াম। একা মানুষ, বাড়ি ফেরা তারা নেই। অফিস টাইম শেষ হওয়ার পরে কানে হেডফোন গুঁজে নিস্তব্ধ রাস্তায় এক পাশ দিয়ে হাঁটছিল এবং গুনগুন করে গান গাইছিল। হঠাৎ একটা গাড়ি সে পেছন থেকে সজোরে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খেয়েছিল। প্রথম মাসের বেতন দিয়ে কেনা অপ্পো ফোনখানা ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। কপাল ফেটে হাত পা ভেঙে আধমরা হয়ে পড়েছিল। গাড়িটা মূলত আকবরের ছিল। সেই গাড়ি থেমে নেমে সিয়ামের কাছে আসে, কপাল কুঁচকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বেহাল দশা দেখে কাকে যেন কল করে। ইংরেজিতে কিছু একটা বলছিল। তারপর অর্ধমিত সিয়ামকে একা ফেলে গাড়ি নিয়ে শো করে চলে যায়। মিনিট 10 পর দুজন লোক এসে তাকে হসপিটালে ভর্তি করে। পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে সিয়াম হুট করে মনে মনে রাগ চেপে বসে। গম গম স্বরে বলে উঠে, তুই সত্যি মা ডাকতে বলবি? মায়া দয়া নেই শরীরে? তুই শালা মানুষ না হারামি? তোর সাথে থাকতে আমার ভয় করছে। কিভাবে পারলি আমানের হাত ভাঙতে? ও অদ্রিতাকে। হাত থেমে যায় আকবরের। ভুরু কুচকে তাকায় সিয়ামের পানে। মুহূর্তে সিয়াম চুপসে যায়। কথাগুলো গলা আটকে পড়ে। উচ্চস্বরে নিচু হয়ে আসে। আমতা আমতা করে বলে, ওই মাকে আমার বোনের নজরে দেখতো। আবার বিরক্ত নিঃশ্বাস ফেলে গলায় ঝোলানো হেডফোন কানে সেট করে নেয়। তারপর আবার মনোযোগ দেয় নিজের কাজে। সিয়ামের বক বক শোনা ইন্টারেস্ট নেই তার। অসহায় সিয়াম গালে হাত দিয়ে তাকিয়ে থাকে আবরামের পানে।
এই মুহূর্তে অদ্রিতার মতো তারও একখানা কবিতা মাথায় আসছে। দেখতে মানুষ কিন্তু স্বভাব বাঘের মতো। তাকে দেখে মুখে দেয় মাইয়া পোলা কত শত ভালোবাসায় কাঁচা। সে খায় বারবার ডাব্বা, সে আর কেউ নয় আমার আবরার আব্বা। কবিতাখানা বিড় করে আওড়ায় সিয়াম। আজ বিন্দু পরিমাণ সাহস থাকলে উচ্চ স্বরে বুক ফুলে কবিতা বলতো। আফসোস সাহস নেই। সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে চলে যায় কিচেনে। ভীষণ খিদে পেয়েছে, এই মুহূর্তে খাবার প্রয়োজন। আতিয়া বেগম অনেক কিছু রান্না করে রেখে গেছে। সিয়াম সব একাই সাবার করে ফেলবে আজকে। আহ কি শান্তি। আতিয়া বেগম অহনার ফোনখানা দিয়ে গিয়েছে অদ্রিতাকে। এই বাড়িতে একটাই টিভি আছে, সেটা ড্রয়িং রুমে। একা একা সময় কাটবে না, তাই ফোন দিয়ে যাওয়া। অদ্রিতা খুশি। আর কে দেখে? কক্ষে দরজা আটকে বেশ অনেকক্ষণে কথা বলছে আসিফ আদনানের সাথে। কালকেই সে সুইজারল্যান্ড আসছে, তারপর অদ্রিতাকে নিয়ে ঘুরবে গোটা শহর, অনেক কিছু দেখাবে। এতপর বাংলাদেশে পা রেখে অদ্রিতার মায়ের কাছে বিয়ের প্রপোজাল দেবে। রাজি হলো, না হলে দুজনে মিলে পালাবে, এমনটাই সলা পরামর্শ করেছে আসিফ। কল কাটতে অদ্রিতা ভয় করতে শুরু করেন। বিশাল এই বাড়িখানা, একা একা থাকা যায়? অদ্রিতার মতো পুঁটি মাছ থাকতে পারবে? এটা সম্ভব? কখন না জানি ভূত এসে গিলে ফেলবে। তারপর অদ্রিতা কক্ষের পিছনে রয়েছে বিশাল পাহাড়। সেই পাহাড় থেকে যদি কিছু একটা চলে আসে। একা কক্ষে বড্ড ভয় করছে তার। অ্যানি শান্তিতে ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। ভয়াত্মক অদ্রিতা অ্যানিকে কোলে তুলে নেয়। ব্যালকনির দিকে এক পলক তাকে শুকনো ঢোক গিলে। আশ্চর্য, আসিফের সাথে যখন কথা বলছিল তখন কোনো ভয় করল না, আর এখনই বা কেন করছে? ভয়ের কোনো কাণ্ডজ্ঞান নেই। ধুর, বিরক্ত অদ্রিতা ফোন এবং অ্যানিকে নিয়ে কক্ষ ত্যাগ করে। ড্রয়িং রুমে আলো জ্বলছে দিনের মতো চকচকে। সোফাখানা বেশ চওড়া। অদ্রিতা অ্যানিকে বুকের মধ্যে ঝাপটে ধরে সোফায় গায়ে এলিয়ে দেয়। কুশন বালিশ হিসেবে মাথায় দেয়। বাহ, এখন আর ভয় করছে না, শান্তিতে ঘুমাতে পারবে। মৃদু হাসে অদ্রিতা। বিড়বিড় করে বলে, আসিফ আদনানের স্বপ্নে এসে আমার চুমু খেয়ে যান। শক্ত চুমু, যে চুমুতে আমি কপকাত হয়ে যাব। ভোর হওয়ার আগেই আব্বারের ঘুম ছুটে যায়। এটা বরাবরের স্বভাব, আজকেও তার ব্যতিক্রম নয়। ল্যাম্পপোস্টের পাশে হ্যালো টিটিক মাথায় কলা ঘড়িখানা টিকটিক করে বেজেও চলছে। জানান দিচ্ছে আবার তার চিনে উঠে পড়ো, তোমার শরীর চর্চার সময় হয়ে গিয়েছে। চোখ বন্ধ করে সাদা কম্বলের তলা থেকে হাত বের করে ঘড়ির মাথা থাকা বাটন চেপে সেটা বন্ধ করে। এতপর চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে বসে। ব্যালকনির পর্দা সরানো, স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে বেশ কুয়াশা পড়েছে। বা হাতে চোখ ডলে নেয়। আবরার এলোমেলো চুলে হাত বুলিয়ে কোমর হতে কম্বল সরায়। দৃশ্যমান হয় গোটা শরীর। দু কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিচ্ছু নেই। মার্বেল ফ্লোরে পা রেখে জুতো খুঁজে নেয়, পেয়েও যায় মুহূর্তে। জুতো পরে বিছানা ছাড়ে। প্রথমে কম্বল ভাঁজ করে কাবাটে রাখে। বিছানায় চাদর টান টান করে বালিশ সাজিয়ে কক্ষ হতে বেরিয়ে যায়। এক কাপ কফি ছাড়া সকাল শুরু হয় না। শেষ সিঁড়িতে পা রাখতে আব্বারের চোখ আটকায় সোফায় ঘুমিয়ে থাকা অদ্রিতার পানে। লম্বা চুলগুলো ফ্লোরে বিছিয়ে আছে। সাদা রঙের টপসখানা উপরে উঠে গিয়েছে। স্কার্টের অবস্থা শোচনীয়, হাঁটুর ওপর চলে গিয়েছে। ওড়না ফুলের গড়াগড়ি খাচ্ছে। অ্যানি ওড়নার মধ্যে ঘুমিয়ে আছে। বিরক্তি নিঃশ্বাস ফেলে আবরার ঘাড় বাঁকিয়ে তাকায় সিয়ামের কক্ষের পানে। যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে ইডিয়েটটা। দাড়ি ভর্তি গালে হাত বুলিয়ে এগিয়ে যায় আকবর। অদ্রিতার উদরে অবস্থিত মধ্যবিন্দুর পানে নজর পড়তেই পুরুষালিত চিত্র লাফিয়ে ওঠে। কাটা দিয়ে ওঠে শরীর। কঠিন কিছু গালি আওড়ে নজর ফিরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেহাইয়া চোখ দুটো সরতে নারাজ। অগত্যা বসে পড়ে ফ্লোরে। নজর পড়ে ফোনের পানে। সেটা হাতে তুলে কল করে সিয়ামের নাম্বারে। বেশ সময় লাগে রিসিভ হতে। হ্যালো বলার আগে আবরার বলে ওঠে, 10টার আগে রুম থেকে বের হবি না। সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে। পরপরে ফোনখানা অযত্নে ফেলে রাখে অন্য সোফায়। আবরার তাসনিন এর ব্যক্তিত্ব কঠিন।
33 বছরের জীবনও কখনোই নারীর সঙ্গ অনুভব করেনি, কখনোই কোনো নারীকে ছুঁয়ে দেখেনি। নারীতে যেন তার অ্যালার্জি। সুইজারল্যান্ড এই আসার পরপরই একটা ঘটনার সম্মুখীন হয়েছিল আবার। জকির নদীর পাশে বাসা নিয়েছিল। বাংলাদেশি এক পরিবারের সাথে শেয়ার করে থাকতে হবে। নতুন শহর, হাতে টাকা নেই, পরিচিত কেউ নেই। অকথ্য আকবর রাজি হয়। সেই পরিবারে সোনালী নামের একটা মেয়ে থাকতো। বয়সে আকবরের থেকে বড়ই হবে। প্রথম থেকে মেয়েটি আকবরকে লক্ষ্য করত। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অফিসে যেতে পারেনি আকবর। নিজ কক্ষে বসেছিল, কফি পান করছিল। দরজা নক করতে ভুলে গিয়েছিল। সেটাই সুযোগ নিয়ে কক্ষে ঢুকে পড়ে সোনালী। আকবরকে শিডিউল করার জন্য পরনে কামিজ খুলে ফেলেছিল মুহূর্তে। গোটা ঘটনায় হন্তদন্ত হয়ে আকবর কিছু বোঝে, বলার সুযোগটুকু পায় না। কফির মুখ পড়ে যায় হাতে ফসকে। শুকনো ঢোক গেলে নজর ফিরিয়ে নেয় সোনালী থেকে। শুকনো ঢোক গেলে গম্ভীর স্বরে বলে, আপনি এখানে কেন? সোনালী আকবরের সামনে গিয়ে দাঁড়ায় আবেদনময়ী ভঙ্গিমা বলে, কেউ জানতে পারবে না, ট্রাস্ট মি, তুমি আর আমি একটু ভালোবাস আমায় প্রিয়। সোনালী হাত বাড়িয়ে ছুঁতে যায় আবরারের গাল। একটু হলে ছুঁয়ে দিতে পারবে। পিছিয়ে যায় গম্ভীর মানব। রাগে চল শক্ত করে ফেলে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। এতবার ফুলদানি দেখা পায়। সেটা তুলে মুহূর্তেই সোনালীর মাথা আঘাত করেছে আবরার। সোনালী অবচেতন হয়ে পড়ে যায়। আবার একদলা থুতু ফেলে 1 সেকেন্ড সময় ব্যয় না করে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে বেরিয়ে এসেছিল সেই বাড়ি থেকে। পিছনে ফিরে তাকায়নি আর। সেই আবরার তাসকিন এক বুক কাঁপছে। ইচ্ছে করছে ভুলভাল কিছু করে ফেলতে। অদ্রিতার আকর্ষণীয় উদরের মধ্যে মনিতে উষ্ঠ ঠেকিয়ে গভীর চুমু এঁকে দিতে, বা কমলা কোয়ার ন্যায় উষ্ঠ দুটো গভীরভাবে ছুঁয়ে দিতে। আজ অবধি নিজের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি আকবর। তাসনিন এখন অপূর্ণ রাখবে? ওহো, একদমই না। নজর জোড়া বন্ধ করে নেয় আকবর। বাঁ হাতের বড় বড় চুলগুলো পেছনে ঠেলে হাঁটুতে ভর নেয়। মেরুদণ্ড সোজা করে একই হাত এগিয়ে দেয় অদ্রিতার পানে। পিঙ্ক কালারের টপস খানা 2 আঙ্গুলের ওপরে তোলে। গোটা উদর উন্মুক্ত করে। মধ্যমণি ঠিক উপরে কুচকুচো কালো তিল রয়েছে। আবরার বিরক্ত নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ফাকিং তিল। এটাকে এখানে থাকতে কে বলেছে? মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা আবরার। জিভ দ্বারা ঠোঁট ভিজে মুহূর্তে মুখ এগিয়ে নেয় উদরের পানে এবং পরপর মধ্যমণিতে উষ্ঠ ঠেকে গভীর চুমু লিপ্ত হয়। ঘুমের ঘরে কেঁপে ওঠে অদ্রিতা। মৃদু স্বরে উফ শব্দ করে ওঠে। যেন বেজায় বিরক্ত সে। আবার কামড়ে ধরে নরম মাংসের স্থল এবং তখনই সরে আসে। হাতের উল্টো পিঠে উষ্ঠ মুছতে মুছতে কিচেনের দিকে চলে যায়। অদ্রিতা পিটপিট করে চোখ খুলে। উদর জ্বলছে। হাতখানা সেখানে চলে যায়। ভেজা ভেজা অনুভব করতে কপাল কুঁচকে উঠে বসে। হাত তুলে টপস উঁচু করে তাকায়। মুহূর্তে অদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি হয়েছে? কেউ কামড় দিয়েছে? মানুষের দাঁতের দাগ? শুকনো ঢোক গেলে অদ্রিতা এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু আশানুরূপ কিছুই খুঁজে পায় না। ভয় কলিজা কেঁপে ওঠে। কে তাকে কামড়ে দিয়েছে? কেউ তো নেই বাড়িতে। চিন্তিত অদ্রিতা হাত পায়ে মৃদু কম্পন অনুভব করে। গলায় এবং হাত পা চেক করে নেয় আরও কোথাও এমন দাগ রয়েছে কিনা। হঠাৎ অদ্রিতা খেয়াল করে কিচেন থেকে ঝনঝন শব্দ আসছে। ভীতু অদ্রি ফোরল থেকে অ্যানিকে তুলে কোলে নেয়। ঘুমের ব্যাঘাত ঘটার বিরক্ত অ্যানি মিউ মিউ আওয়াজ তুলে। সেদিকে পাত্তা না দেয় অদ্রিতা, বরং ওড়নাখানা মাথা জড়িয়ে কিচেনের দিকে পা বাড়ায় খুব সাবধানে। আবরার তাসনিনের ব্যস্ত ভঙ্গিমায় কফি বানাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অদ্রিতা। যাক, চোর ডাকাত ঢুকেনি। এখানে কি চাই? আশ্চর্য, লোকটা দেখলো কি করে? অদ্রিতা তো একটু শব্দ করেনি, আর লোকটাই তো এদিকে তাকায়নি, বরং মনোযোগ দিয়ে কফির বোতলে মুখ খুলছিল। তাহলে দেখলো কি করে? যেভাবে দেখুক অদ্রিতা জানার দরকার নেই। তার প্রয়োজন হলো এটা জানার, কে কামড়েছে। ভাইয়া, একটা কথা বলতে এসেছি, ধমক দিবেন না প্লিজ।
আর্জেন্ট কথা। ভীতু কণ্ঠস্বর অদ্রিতার। আব্বার জবাব দেয় না। অদ্রিতা বুঝতে পারে খাটাস হাতি জবাব দেবে না, তাই নিচু স্বরে বলে, কেউ এসেছিল বাড়িতে, দেখেছেন আপনি? চা চামচ করে 2 চামচ কফি পাউডার মগে ঢেলে নেয় আকবর। দক্ষ হাতে পানি পাতিল হতে গরম পানি ঢেলে নেয়। অদ্রিতা প্রশ্নে কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। অদ্রিতা ফের বলে, ভাইয়া, কে জানি আমার পেয়ে বলতে বলতে থেমে যায়। এবার আবরার তাকা অদ্রিতার পানে। বরাবরের মতো 2 ভুরু জোড়া আড়াআড়িভাবে কুঁচকে রেখেছে। অদ্রিতা তাকায় এবং চোখাচোখি হয়ে যায়। লাল লালা চোখ দেখে মুহূর্তে নজর সরিয়ে নেয় অদ্রিতা। আশ্চর্য, এমন লাল হয়ে আছে কেন? যেন গাঁজা খেয়েছে। আমি মিথ্যা বলছি না, কেউ ঢুকেছিল বাড়িতে, আমার ইজ্জত হরণ করেছে, দেখে নিয়েছে সব কিছু। বড় দুঃখী শোনালো অদ্রিতার কণ্ঠস্বর। পাষাণ আকবরের মায়া হলো না মোটেও, বরং বিরক্ত লাগলো। চামচ দিয়ে পানি এবং কফি মেশাতে মেশাতে চলে যাও যেন পা বাড়ায় এবং মৃদু আওয়াজে 2 লাইন গান আওড়ায়। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার, এরপর আপনারা পড়ে নেবেন। হাতির বাচ্চা গরিলা আবার গানও গাইতে পারে? আল্লাহ, আমি কি কানে ঠিক শুনছি নাকি ভুল শুনলাম? আবরার তাসনিন রোমান্টিক গানও জানে? কত কি যে দেখব আর আল্লাহই জানে। বিড়বিড় করে আওড়ায় অদ্রিতা। আজকে সকালটা বড্ড বাজে, একদম জাতা। অ্যানির কোলের মধ্যে এখনও ঘুমাচ্ছে। এই হয়েছে আরেক নবাবজাদা, খালি খাবে আর ঘুমাবে, কোনো দায়িত্ব নেই। তাকে অদ্রিতা আদর যত্ন করে কেন লালন পালন করছে, কেন শুধু শুধু? উফ, এই দুনিয়া ফিরিতে একটা থাপ্পড়ও পাওয়া যায় না। অ্যানিকে মূলত ভালোবাসা দিয়ে বড় করেছে ইনফিউসের বডিগার্ডের কাজে লেগে পড়ার জন্য, অদ্রিতাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু এ কী করছে? তার চোখের সামনে দিয়ে তারই মাকে মানুষ কামড়ে যাচ্ছে আর সে টেরই পাচ্ছে না। ছি অদ্রিতা, ছি, তোর বাচ্চা কোনো কাজের না। অ্যানিকে মনে মনে বকতে বকতে নিচ কক্ষের দিকে পা বাড়ায় অদ্রিতা। উদরের ক্ষত স্থানে এখনও চিনচিন ব্যথা করছে, তবে সেসবে পাত্তা দিচ্ছে না। আর জীবনে ড্রয়িং রুমে ঘুমাবে না, সে হাজারোবার প্রতিজ্ঞা করে ফেলেছে ইতিমধ্যে। বরাবরই সকালে ব্রেকফাস্ট সিয়াম বানায়। আকবর সে একসাথে আছে প্রায় 8 বছর। এই 8 বছরে কখনোই আকবরকে ব্রেকফাস্ট বানাতে দেখেনি। আজকে তার ব্যতিক্রম নয়। ঘড়ির কাঁটা ঠিকঠাক 10টা বাজতে কক্ষ থেকে বেরিয়ে আসে। খুব সাবধানে পা ফেলে এদিক ওদিক পর্যবেক্ষণ করে নেয়। সব কিছু স্বাভাবিক আছে। এতপর স্বস্তি নিঃশ্বাস ফেলে কিচেনের দিকে চলে যায়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল অদ্রিতা। সে অ্যানির জন্য দুধ গরম করেছে। রোজ সকালে তার দুধ না হলে চলে না। সিয়াম শুকনো ঢোক গিলে আবারও পিছনে ফিরে পর্যবেক্ষণ করে নেয় আকবর আছে কিনা। ড্রয়িং রুমের সোফায় দেখা মেলে সাহেবের। আরামসে বসে ফোন ফ্রি ফায়ার গেম খেলছে। মুখখানা দেখে মনে হচ্ছে এ থেকে নিষ্পাপ এবং ভালো ছেলে দুনিয়ায় দুটো নেই। সিয়াম ভেঙচি কাটে, মনে মনে গালি দেয়, শালা বউ কি তোর একার আছে? দুনিয়া আর কেউ বিয়ে করে নাই? সারাক্ষণ চিপকে থাকতে হবে আর আমাকে ম্যামা বলে ডাকতে হবে, অসহ্য। তারই মধ্যে অদ্রিতা পিছনে ঘুরে তাকায়। সিয়ামকে দেখে একগাল হাসে। প্রত্যুত্তর সিয়াম ও হাসে। সিয়াম, ভাইজানের কি হয়েছে? আমান ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভেঙে গেছে। সিয়াম এগিয়ে আসে, সেলফ থেকে ময়দার ডিব্বা বের করতে আশ্চর্য ভঙ্গিমায় বলে, কি বলছো? কবে ঘটেছে এই ঘটনা? আর তুমি জানলে কি করে? অদ্রিতা মলিন স্বরে জবাব দেয়, মা কল করেছিল, বলো আমায়। ওটা বললো উনি যাচ্ছে হাসপাতালে আমান ভাইকে দেখতে। সিয়াম ঠোঁট গোল করে ও শব্দটা আওড়ায় এবং আর চোখে ড্রয়িং রুমের সোফার পানে তাকায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে আবরার নেই। চাহম শালা কোথায় গেল? চিন্তিত সিয়াম কপাল কুঁচকে গোটা ড্রয়িং রুমে পর্যবেক্ষণ করে। এতপর কিচেনের দরজার পানে তাকাতে চমকে ওঠে, কেননা নোবেলের প্রাপ্ত বউ ওয়ালা এখন কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে। সিয়াম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে
ফেলে বিড়বিড় করে বলে, শালা কোলে নিয়ে বসে থাক তুই তোর বউকে, আর না হলে টিপ দিয়ে গিলে খেয়ে ফেল। সিয়াম ভাই আমাকে নিয়ে যাবেন হাসপাতালে? আমান ভাইকে দেখতে ইচ্ছে করছে আজকে, বুঝলেন? আর কখনই আমাকে নিয়ে যেতে হবে না কোথাও। কেন বলুন তো? আমার আসিফ সন্ধ্যায় ল্যান্ড করবে সুইজারল্যান্ডে, তারপর সে আমাকে সব জায়গায় নিয়ে যাবে। সিয়াম শুকনো ঢোক গিলে পিছনে তাকায়। আবার গম্ভীর মুখশ্রী থেকে মুহূর্তে কাঁদো কাঁদো স্বরে বলে, কিচ্ছু করিনি আমি। মা উস্কাচ্ছে, আমি ভালো ছেলে, বিশ্বাস কর। অদ্রিতা ভুরু কুচকে পিছনে তাকায়। আবরারকে দেখে চমকে ওঠে, ঠোঁটের কোণে হাসিটুকু দৌড়ে পালিয়ে যায়। সেখানে ভর করে একরাশ ভয়। আশ্চর্য, লোকটা বাঘের মতো দেখছে কেন? এখনই গর্জন দিয়ে উঠবে নাকি? ভয়াতুক অদ্রিতা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। সিয়াম এক পাকে টুপ করে কেটে পড়ে কিচেন থেকে। নিজের বাঁচলে বাপের নাম উক্তিটিখানা যেন সিয়ামের জন্য তৈরি। আবরাম বুট জুতো খটখট আওয়াজ তুলে অদ্রিতার পানে আগায়। মুখোমুখি দাঁড়িয়ে মুহূর্তে নিজের হাতখানা ঢুকিয়ে দেয় টপসের ভাগে। কামড় দেওয়া জায়গা চেপে ধরে শক্ত করে। অদ্রিতার নয়ন জোড়া বড় বড় হয়ে যায়, দুপা পিছিয়ে যায়, তবে সুবিধা করতে পারে না। দেওয়ালে পিঠ থেকে এটাই সুযোগ নেয় আকবর। চেপে ধরে দেওয়ালের সাথে এবং হিস হিস করে বলে, ভালো মানুষ নই আমি, তবু ভালো হওয়ার চেষ্টা করছি, জাস্ট বিকজ অফ ইউ। আমাকে রাগিও না, তাহলে নেক্সট কামড়টা বেলিতে নয়। বুক থেমে যায় আকবর। অদ্রিতা আঁখি বন্ধ করে নেয়, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার। তাহলে তাকে আকবর কামড়িয়েছে? গলা শুকিয়ে আছে অদ্রিতার। আকবর নজর নিষিদ্ধ স্থানে। টপকে গলা বড় হওয়ার সুবিধার্থে এক অংশ বেরিয়ে গিয়েছে। আকবরের থাবায় ওড়নার নিচে পড়ে গিয়েছে। লজ্জিত অদ্রিতা টপসের গলা টেনে ঠিক করার চেষ্টা করে, কিন্তু পারে না। আবরাম তাসনিন এক হাতে চেপে ধরেছে টপসের বেশ অনেকটা অংশ। ছাড়ুন আমার, কি করছেন? আবরার অদ্রিতার গলার দিকে মুখ এগোতে এগোতে বলে, ছাড়ুন, ধরুন। অশ্লীল আওয়াজ এসব করবে আমার নিজ। অদ্রিতা নিজের হাত দিয়ে ছাপিয়ে ধরে আবরারের মুখ বলতে দিবে না সে। লোকটার কথা ভয়ঙ্কর। কাঁপিয়ে তুলে অদ্রিতার সর্বাঙ্গ, নিঃশ্বাস বন্ধ করে দেয়। আপনি প্লিজ কথা বলিবেন না, আপনার মুখে এক একটা কথা আমার। থেমে যায় অদ্রিতা। আবার ঠোঁট বাগিয়ে ভুরু কুচকে ছোট ছোট নয়নে দেখতে থাকে অদ্রিতাকে। কপাল, নাক, গাল, ঠোঁট। তারপর পুনরায় অপ্রস্তুত হয়ে পড়ে অদ্রিতা। ছাড়া পাওয়ার যেন হাঁসফাঁস করতে থাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজে মনে মনে বলে, আপনার চাউনি মুখের ভাষা থেকে মারাত্মক। কখন জানি ছোট অদ্রিতার ছোট কলিজা লাফিয়ে বেরিয়ে আসে। কলিং বেল বেজে ওঠে। অদ্রিতা ছটফট করতে থাকে। আবরারের হাতের ওপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে। বিরক্ত আকবর দাঁতে দাঁত চেপে ছেড়ে দেওয়া অদ্রিতাকে। চুলায় বসানো গরম দুধ পাতিল ফেলে দেয় ছুঁড়ে। বিকট শব্দের দেওয়ালে বাড়ি খায় সেটা। অদ্রিতা জান হাতে নিয়ে এক দৌড়ে চলে যায় কিচেন থেকে। বাড়ির মূল ফটকের দরজা খুলে দেয়। আতিয়া বেগমকে দেখে মুহূর্তেই ঝাপটে ধরিয়ে ধরে এবং বিড়বিড় করে বলে, মা আমি আর এখানে থাকবো না, বাংলাদেশে নিয়ে চলো আমাকে। আতিয়া বেগম অদ্রিতার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। আশ্বাস দিয়ে বলে, আম্মু আমি চলে এসেছি তো। কি হয়েছে বল আমায়। অদ্রিতা হুঁশ ফিরে, কি বলবে মাকে? তোমার ছেলে কামড়িয়েছে আমায়? না, কি বলবে? দেওয়ালের সাথে চেপে ধরে উদরে হাত দিয়েছে। ছি ছি, এসব বলা যায়? অপ্রস্তুত অদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলে, তো তোমায় মিস করছিলাম তো তাই। আতিয়া অদ্রিতার মাথা গাঁটটা মেরে হেসে বলে, পাগল মেয়ে। আবরার শুটপুট পরে জেল দিয়ে সেট করে চুল হাতে বুলাতে বুলাতে বেরিয়ে যায় সদর দরজা পেরিয়ে। একবার ওদের দিকে তাকায় না। আতিয়া বেগম এক পলক তাকে নজর ফিরিয়ে নেয়। অদ্রিকে নিয়ে সোফায় বসে। তখনই ফের কলিং বেল বেজে ওঠে। দরজা খোলা। সেখানে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা একটা মানব। অদ্রিতা এগিয়ে যায়। এই বলে, কি চাই? ছেলেটা একটা ফোন এগিয়ে দেয় অদ্রিতার বানে এবং ইংরেজিতে কিছু একটা বলে।
মূর্খ অদ্রিতা ইংরেজি বোঝে কম, তাই ছেলেটার কথা বুঝতে পারে না, তবে আন্দাজ করে নেয়। ফোনখানা হাতে নিয়ে বলে, খুঁজে পেয়েছেন ফোনটা? রাস্তায় পড়েছিল। ধন্যবাদ আপনাকে। আসলে একটা হাতি ফেলে দিয়েছিল এটা। আপনাদের দেশ ভীষণ উন্নত। হারানো ফোন ফিরে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে হলে গাঁজাখোররা এটা বিক্রি করে গাঁজা খেত। আপনারা বুঝি গাঁজা খান না? ছেলেটা পুনরায় কিছু বলে, মানে হলো সে অদ্রিতার কথা বুঝতে পারেনি। হতাশ অদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, উন্নত অশিক্ষিত লিজেন্ডিন দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশের মানুষের সামনে হা করলে তারা হাতি বুঝে যায়, করলে অজগর। আর এখানকার মানুষ কথা বেটে গিলে খেলে বলে, সরি ম্যাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং।